জুলাই আগস্টের আন্দোলন এবং 5 আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের নতুন এক প্রেক্ষাপট এবং ফ্যাসিস্ট সরকারের পতন এরপর থেকে বেশ কয়েক রূপে আসলে পতিত সরকারের নেতাকর্মীরা ফেরার চেষ্টা করেছে। সবশেষ আজ 10 নভেম্বর পতিত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিও বার্তায় নেতাকর্মীদেরকে মাঠে নামবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং ফেসবুকে গত দুদিন তারা সরব ছিল, কিন্তু রাজপথে আসলে আজকে তাদের যে নাম্বার কথা ছিল তারা শুধুমাত্র ফেসবুকে ঘোষণা দিয়েই সীমাবদ্ধ ছিল নাকি রাজপথে ছিল, কারণ তাদেরকেও প্রতিহত করবার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সাধারণ মানুষ ছাত্র জনতা এক হয়েছিল, রাজনৈতিক দলগুলো একসঙ্গে মাঠে নেমেছে এবং সারা দিন আজকে আমাদের সহকর্মী আজহার লিমন বিষয়টি ফলো করেছেন এবং কাভারেজ দিয়েছেন। আমরা তার কাছে জানবার চেষ্টা করব। আজহার লিমন, আপনি সারাদিন 0 পয়েন্ট, তারপরে আওয়ামী লীগের পুড়ে যাওয়া সেই কেন্দ্রীয় অফিস, এই জায়গাটিতে সারাদিন আজকে ছিলেন, তো আসলেই কি আওয়ামী লীগ আসলোই না বা আসবেই না? একটু যোগ করি মাঝার, যেটা হলো যে আপনি মাঝার মাহবুব, আমি আজহার লিমন এবং আমাদের আরেকজন সহকর্মীও এটি ফলো করছেন, ঢাকার চিত্রগুলো আজকে দেখছেন, সেটা হলো জাওয়াদ মাহমুদ, তিনি ওই প্রান্তে আছেন এখন। আমরা যেটি এই ঘটনাকে যেভাবে গুরুত্ব দিয়েছি এর কারণ হলো যে জানেন যে 3 মাস আগে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানটি হয়েছে, সেই গণঅভ্যুত্থানটি বাংলাদেশের ইতিহাসে বা আমার মনে হয় সারা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, যে শুধুমাত্র সরকার প্রধান তিনিই শুধু পালিয়ে যাননি, পুরো মন্ত্রিসভা পালিয়েছে, একই সঙ্গে পালিয়েছে পুরো সংসদের আওয়ামী লীগের যারা সংসদ সদস্য ছিলেন। শুধু তাই নয়, আমরা দেখেছি যে প্রত্যেকটা মহানগরে কিংবা জেলাতে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু পালিয়ে গিয়েছিল। ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের স্রোত, সেখানে তারা নাই হয়ে গিয়েছিল। তো এই জায়গাতে আবার আওয়ামী লীগের ফেরত আসার, যাদের বিরুদ্ধে গণহত্যার একটা বড় দায় রয়েছে, বলা হচ্ছে যে জুলাই আগস্টের গণহত্যায় 1,500-এর বেশি মানুষ শহীদ হয়েছেন তাদের বাসায়, তো সেরকম একটা গণহত্যার বিচার না হয়ে তাদের আবার এই ফেরত আসলো কিনা তারা, এই জিনিসটা গুরুত্ব ছিল। গণমাধ্যম, প্রত্যেকটি গণমাধ্যমেই এই দিকে নজর রেখেছে, কিন্তু এখন বেলা 4টার বেশি, 3টায় ছিল তাদের পূর্ব ঘোষিত সমাবেশ, যেটি তারা যখন ক্ষমতায় ছিল তখন দেখলাম সকাল থেকেই বিভিন্ন জায়গায় মানুষজন জমায়েত হয়ে যেত। তো যেটি হয়েছে যে তাদের আসলে কাউকে আমরা এখানে দেখিনি। ফেসবুকের যে ঘোষণাটি ছিল, উল্টো আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে যারা গণঅভ্যুত্থান করেছে তাদের সব পক্ষকে আমরা মাঠে দেখেছি। এই যে এখান থেকে হয়তো 100 গজ দূরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে বিএনপির নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, বিভিন্ন গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম কিংবা বাইরের অন্য প্ল্যাটফর্ম। আমি আরেকটু প্রসঙ্গটা নিয়ে, যেহেতু আপনি বলছিলেন যে আমরা আজকে দেখলাম যে বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধ মঞ্চ, ছাত্র শিবির এবং সাধারণ মানুষ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সবাই আজকে এসেছে, যদিও সংখ্যায় কেবল তারা বলছে যে আসলে তাদের রিজার্ভ ফোর্স রয়েছে, যখন তখন যে কোনো পরিস্থিতি তারা সামাল দিতে সক্ষম। আসলে এই আওয়ামী লীগ ঘোষণা দেওয়ার পরই সবাইকে একসঙ্গে আমরা দেখছি, এই বিষয়টা নিয়ে একটু বলবো। না মাঝার, যেটা হলো যে গণঅভ্যুত্থান তো 3 মাস হয়ে গেছে, হ্যাঁ, তো এই 3 মাসে কিন্তু আমরা নানা ধরনের অনৈক্যের সুর বিভিন্ন পক্ষগুলোতে দেখেছি। যখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি রাষ্ট্রপতির অপসারণের ইস্যুতে কিংবা সংবিধান সংশোধনের ইস্যুতে কিন্তু স্পষ্ট তাদের দুইটা অবস্থান। রাজনৈতিক দলগুলো এক এক সময় এক এক কথা বলেছে। আপনি যদি আমাকে পর্যবেক্ষণের দিক থেকে, আমরা যেহেতু 3 মাস আগে আন্দোলনটা একদম জুলাই থেকে শুরু থেকে কভার করেছি, জমায়েতের যে ব্যাপারটা, সেই জমায়েতটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কর্মসূচির ডাক দিলে যেই পরিসরে আমরা দেখলাম যে হয়তো বড় বড় তাদের মিছিলগুলো হতো, আজকে আমার কাছে আমি নিশ্চয়ই বলবো যে পরিসরটা সেই তুলনায় কম। আমি এই ব্যাপারে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসরত আবদুল্লাহ, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, তখন উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে শুধু তো 0 পয়েন্ট নয়, আরও শহরের অন্যান্য জায়গায় তার অবস্থান নিয়েছে। তবে আপনি যেটি বোঝাতে চেয়েছেন সেটা অবশ্যই যে আমরা দেখেছি নানান ধরনের অনৈক্যতাই 3 মাস জুড়ে আমরা দেখেছি, জানেন না, রাজনীতির মাঠের নানান খেলা, নানান সমীকরণ। কিন্তু এই যে আওয়ামী লীগের একটা ফেসবুক পোস্ট কিংবা আওয়ামী লীগের নেত্রী যিনি পতিত সরকারের প্রধান ছিলেন, তার একটা ফোন কল যেটি ভাইরাল হয়েছে, যে সবাই ট্রাম্পের ছবি নিয়ে বা ওই নূর হোসেন চত্বরে আসুন 10
নভেম্বর, সেইটিকে কেন্দ্র করে প্রত্যেক পক্ষ কিন্তু আবার একসাথে মাঠে নেমেছে। কিন্তু পার্থক্যটা হলো যে আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোতে সবাই যেমন নিজেদের যাবতীয় পরিচয় ছেড়ে, যে কে জামাত, কে বিএনপি, কে ছাত্র শিবির, কে ছাত্রদল, এগুলো ফেলে যেভাবে তারা একত্রিত হতো, এইখানে কিন্তু আমরা দেখছি যে সবাই ওইভাবে একত্রিত একসঙ্গে এক ছাতার নিচে বসেনি, এক সামিয়ানার নিচে। যেমন আমরা দেখেছি বিএনপি তারা শক্তিমতো জানান দিয়েছে এই 0 পয়েন্ট থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, গণ অধিকার পরিষদ এখান থেকে শুরু করেছে, তারা পল্টন থেকে এসেছে, তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়গুলো থেকে এসেছে, কেউ গিয়েছে সচিবালয়ের পথে, কেউ আবার সিপিবি করেছে প্রেস ক্লাবের সামনে, প্রত্যেকে মাঠে আছে, বাট ভিন্ন ভিন্ন একটা ছাতা বা আমব্রেলা আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা বলা যায় যে খুব যে একাত্ম ওই ধরনের এক সামিয়ানার নিচে বসেনি, কিন্তু রাজনীতির মাঠে সবাই আছে লক্ষ্যের দিক থেকে এক, যে তারা আওয়ামী লীগকে প্রতিহত করতে চায়, তাদের ভাষায় যে আওয়ামী লীগ গণহত্যা ঘটিয়েছে তাদের পুনর্বাসন তারা চায় না। আরেকটা বিষয় যে আমরা সকাল থেকেই যারা মাঠে ছিলাম, আমরা মিরপুর গিয়েছি, আমরা ধানমন্ডি 32 গিয়েছি, এবং বিভিন্ন জায়গাতে আমরা যেমনটা দেখেছি যে বিএনপি তারা পাড়া মহল্লায় মহল্লায় অবস্থান নিয়েছে, এবং সাধারণ মানুষ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এদের ব্যানারে বা শিক্ষার্থীরা যারা আন্দোলনে অংশ নিয়েছে তারাও বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছে, এইখানে অবস্থান নিয়েছে। আসলে এইভাবে যদি গত 15 বছরে আওয়ামী লীগের যে শাসন, তাদের যে ক্ষমতার দাপট, এবং শুধুমাত্র 5 তারিখের পরে তাদের যে পুরোপুরি বিপরীত চিত্র, এই যে আওয়ামী লীগের যে বর্তমান অবস্থা এবং মানুষের যে ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা, যে তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য যদি এইরকম পরিস্থিতি চলতে থাকে, মানুষের মধ্যে এই ধরনের যখন তখন বের হয়ে একটা ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া এই ধরনের ঐক্য বজায় থাকে পাড়া মহল্লায়, তাহলে কি আওয়ামী লীগের পক্ষে আদৌ ভবিষ্যতে কখনো ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশে মাঝার। আপনি যথার্থই এগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, নানান ধরনের পর্যবেক্ষণ হচ্ছে। যেমন আজকে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র গণমাধ্যমকে জানাচ্ছে যে তারা হয়তো শেষমেশ একটা ঝটিকা মিছিল করবে শহরের বিভিন্ন প্রান্তে, কিন্তু মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা রাখা যে দলটি, তাদের এই যে পরিস্থিতিতে এটি যে আসলো, তাদের আবার ঘুরে দাঁড়ানোর যে প্রশ্নটি, সেটি কিন্তু এর আগেও হয়েছে। সেটি হলো যে 1975 সালে আগস্টে এবং নভেম্বরে 2 দফা আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অভ্যুত্থান হয়েছিল, এবং তারপর কিন্তু দীর্ঘ সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারেনি, তারপরে কিন্তু আবার এসেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে ওই সমস্ত অভ্যুত্থান থেকে এই 24-এর অভ্যুত্থানের কিন্তু একটা বড় পার্থক্য আছে মাঝার, সেটা হলো মানুষকে হত্যা। মাঝার যেটি সাধারণ মানুষকে বেশি সম্পর্কিত করছে, বেশি সাধারণ মানুষকে পীড়া দিচ্ছে কিংবা মানুষের অনুভূতিতে আঘাত আনছে, সেটা হলো যে মানুষ যে কোনোভাবে কোনো হত্যাকে মেনে নিতে পারে না। সেইখানে ধরুন যেই 1,500-এর বেশি ছাত্র জনতা, এখানে প্রায় 90 জনের মতো শিশু রয়েছে, যারা একদম শিশুদের ক্ষেত্রে রাজনীতির প্রশ্ন আসে না। আপনি শিশু বাদ দেন, এর উপরে যদি আসেন, এমন অনেকেই আছে যে যাদের সাথে ন্যূনতম রাজনৈতিক কোনো যোগ সাযোগ নেই। আওয়ামী লীগ যে এই 1,500 মানুষকে এই আওয়ামী লীগের আমলে তাদের রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে তারা হত্যা করেছে তা নয়, এরা কিন্তু পুরো 1.5 দশকের যে রেজিম ছিল সেখানে কিন্তু বিরোধীদের নানানভাবে দমন করেছে, বিরোধীদের অনেক নেতাকর্মী কিন্তু তারা হত্যা করেছে, নানান তাদের হাতে নিহত হয়েছে। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রে দেখা যায় যে যারা রাজনীতির একদম বাইরে, তারাও কিন্তু এখানে তাদের ভাষায় শহীদ হয়েছেন। তো এখানে যে একটা ব্যাপার, যে মানুষের যে রাগ বা ক্ষোভটা আছে, এবং যার কারণে আওয়ামী লীগের এই যে সর্বস্তরের পলায়ন, মানে হলো সরকার প্রধান তো পালিয়েছে, মন্ত্রিসভা পালিয়েছে, একদম সংসদ পালিয়েছে, এবং জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও পালিয়েছে। সেইখানে আসলে একটা বিচার হওয়ার আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষমা না চেয়ে আবার এই রাজনীতিতে ফেরা, এটা সহজ হবে এটা বিশ্লেষকরা বলছেন না মাহবুব, এটা আসলে খুব কঠিন হবে। আরেকটা যেটা বলি যে এই ধরনের গণঅভ্যুত্থানে আপনি যদি চীন বিপ্লব বলেন, আপনি যদি এই বৈশ্বিক বিপ্লব বলেন, এইভাবে যত ফ্রান্সের বিপ্লব বলেন, যারা এই গণহত্যার দায়ে যে সমস্ত যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তাদের ফেরত নাচি পার্টি, হ্যাঁ, ওটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে গেছে। এই বিষয়গুলো তারা তাদের বক্তব্যে বারবার কিন্তু আনছেন। এই যে যারা রাজনীতির মাঠে বিভিন্ন আওয়ামী লীগের এই আন্দোলন গণঅভ্যুত্থানের যারা শক্তি কিংবা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা এই কথাগুলোই বলছে। তো এই তাদের ফেরত আসার যেহেতু একেবারেই নজির নেই,
সেহেতু আওয়ামী লীগেও ফেরত আসতে পারবে না, এটা তাদের ধারণা। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের একটা বড় ভূমিকা আছে, আর সবচেয়ে বড় কথা যে এই এত মানুষ আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছে গণহত্যায়, এবং আওয়ামী লীগের একদম যেটা বলে টপ টু বটম আপাত মস্তক যে এই গণহত্যা কিংবা এই দেশের মানুষের উপর ফ্যাসিজম কায়েম করার জন্য যেটি বিশ্লেষকরা বলছেন এর সাথে সম্পর্কিত হয়ে গিয়েছিল। তো এত বড় কাঠামোর আসলে পরিবর্তন আনতে পারবে কিনা আওয়ামী লীগের যারা নিরীহ, যারা ভালো কর্মী রয়েছে, কিংবা এর একটা মাপ চাইবে কিনা, গণহত্যার বিচারটা মানুষকে সন্তুষ্ট করে কিনা, এইভাবে আসলে ভবিষ্যৎ বলে দেবে। এটা আসলে আজকেই মীমাংসা হবার মতো বিষয় নয় সে যে আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না। তবে এটা স্পষ্ট যে মানুষের স্পষ্টত যে ক্ষোভটা সেটা কিন্তু এখনও যে মানে সেটা স্থিমিত হয়ে গেছে, সেটা যে প্রশমন হয়েছে মাজার মাহবুব নিশ্চয়ই সেটি বলা যায় না। আচ্ছা লিমন, আপনাকে ধন্যবাদ। মাঠের উত্তপ্ত পরিস্থিতিতে আবার আমরা একসঙ্গে মাঠে এ বিষয় নিয়ে আবার কথা বলবো। কথা বলছিলাম রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট নূর হোসেন চত্বর থেকে। সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, নূর হোসেনের শহীদ হওয়া, সেই এত বছর পর আবার এই জায়গাটি আবার আলোচনায় এসেছে, কারণ 2024-এ যে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই ফ্যাসিবাদের পতনে আবার দেশবাসী এক হয়েছে। পতনের পর তাদেরকে কোনোভাবেই ফেরত আসতে দেওয়া হবে না, যদিও 1971 সালে যে দলটির ভূমিকা ছিল তাদের সেই ভূমিকা 2024-এ এসে বেশ প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ 2024-এ তাদের ভূমিকা পুরোটাই বিপরীত। তো সবশেষ খবর জানাচ্ছিলাম রাজধানীর 0 পয়েন্ট থেকে। মাঝার মাহবুব ছিলাম, এখনের সঙ্গে থাকুন।